আমরা তার জন্মের 200 বছর পরে তাকে কেন স্মরণযোগ্য মনে করি তা নিজেদের কাছে স্পষ্ট করে তোলা অত্যন্ত জরুরি কাজ। বিশেষ করে এই অতিমারির কালবেলায় শুধু যে দুনিয়া জুড়ে আমরা এক অদৃশ্য মারণ ভাইরাসের অদ্ভুত প্রতিপত্তি দেখছি তাই তো নয়, আমাদের সমাজকে কার্যত চূর্ণ বিচূর্ণ করে দিতে চাইছে এই বর্তমান পরিস্থিতি। কেননা যে কথাটার আমি ঘোর আপত্তি করি, যে নিজেদের যদি বাঁচাতে চাও তাহলে যথাসম্ভব নিজেদের থেকে সামাজিক দূরত্ব, সোশিয়াল ডিস্টেন্সিং ইংরেজিতে, সেটা মেনে চলো। আমি এতে ঘোর আপত্তি করি। এই যে আমরা আজকে পরস্পরের কাউকে কাছে আমরা দেখতে পাচ্ছি না, তবু পরস্পরের কাছে যেতে চাইছি। কেন যেতে চাইছি? কারণ আমরা চাই না যে সমাজ মানুষের, যে সমাজ মানুষকে অনবরত নিজেদের কাছে যেতে প্রেরণা দেয়, সেই সমাজকে আমরা কিছুতেই চূর্ণ বিচূর্ণ হতে দেব না। যদি তা হতে দিই তাহলে যারা আমাদের টুকরো টুকরো করে দিতে চায় নানা অজুহাতে, তাদের উদ্দেশ্যই আমরা পূরণ করব। অতএব আমরা যেটা করছি, যেমন অজয় এক্ষুনি একটা মুখর শব্দটা বাজে, মাস্ক ভালো ইংরেজি, তো মাস্ক ব্যবহার করে বসে আছে। এর কারণ এটা নিয়ম, আমরা ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করছি, পরস্পরের থেকে শারীরিক দূরত্বে থাকছি। কেননা আমরা প্রত্যেকেই আরেকজনের কাছে সংকল্পবদ্ধ যে তুমি আমার, আমিও তোমার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200 বর্ষ আমরা পূর্তি মুহূর্তে এসে পৌঁছবো, আর মাত্র 6 দিন পরে, আজ 20 সেপ্টেম্বর, আমরা 26শে সেপ্টেম্বরে এরকম একটা কিছু জায়গায় পৌঁছবো। ওই লাইটটা জ্বালা, একদম সব লাইটটা। তো একদম লেফট, একদম লেফট, একদম লেফট, এটা দিকে না, এদিকে না, একদম লেফট। এদিকে কোথায় যাচ্ছিস? এদিকে যা, একদম লেফট। একটু আলো সমস্যা তৈরি করলো, এই জন্য দুঃখিত। তো আমি যে কথাটা বলছিলাম, এটাও একটা প্রতীকী ব্যাপার। আমি নিজে বিশ্বাস করি, আমরা বুঝি আর না বুঝি, প্রতিটি ঘটনাই কিন্তু প্রতীকী ঘটনা, নানা সংকেত নিয়ে আসে। এইমাত্র আমাদের শিলচর শহরের নিয়ম অনুযায়ী আলো চলে গিয়েছিল, কিন্তু আমরা নাছোড়বান্দা, আমরা আলো যেতে দেবো না। আর আলোকে আমরা ছাড়তে চাই না বলেই তো বিদ্যাসাগরকে স্মরণ করি। বিদ্যাসাগর আমাদের কাছে চির অম্লান, চির নবীন এক বাতিঘর, যিনি আলো বিচ্ছুরণ করে চলেছেন আমাদের বহু বছর ধরে। দুনিয়ার নিয়মেই তিনি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন 1891 সালে, অর্থাৎ সোজা হিসেব 129 বছর আগে। কিন্তু তার মতো প্রাসঙ্গিক আর কে আছেন এই মুহূর্তে? অজয় কথা প্রসঙ্গে বলছিল যে এক প্রবল কুসংস্কারগ্রস্ত, জড়তাগ্রস্ত, তন্দ্রাচ্ছন্ন সময়ে তিনি আমাদের পথ নির্দেশক হিসেবে আবির্ভূত হয়েছিলেন। এবং আরেকটি কথাও সে বলেছে, হ্যাঁ, এই কথাটা আমি প্রথম উচ্চারণ করেছিলাম এবং সুযোগ পেলে বহু জায়গায় বলেও থাকি। সেটা হচ্ছে, আমাদের জাতীয় শিক্ষক হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই সেপ্টেম্বর মাসেই 5 তারিখে আমরা আমাদের ভূতপূর্ব রাষ্ট্রপতি সর্বেপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে মানি। এটা কিন্তু আমার বিচারে এটা হচ্ছে রাষ্ট্রীয় শিক্ষক দিবস। কিন্তু আমাদের জাতীয় শিক্ষক একজনই হতে পারেন,
তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি করুণাসাগর বিদ্যাসাগর কিনা, তিনি কত বড় বিদ্বান ছিলেন এ তো আমরা সবাই জানি। এটা তত জরুরি বিষয় নয় আজ। বিষয়টা জরুরি কেন তবে? কেন আমরা আজকে এই যে আলোচনাটা করছি, এটা শিরোনাম আমরা মনে মনে ঠিক করেছি বিদ্যাসাগর এ সময়ে, এটাই বোঝানোর জন্যে যে বিদ্যাসাগর চিরকালীন এবং বিদ্যাসাগর বহুদা বিধ্বস্ত যে আমরা, এই 2020 সাল শেষ হতে চলল, আজও 92,000-এর বেশি, গতকাল একদিনে 92,000-এর বেশি লোক আক্রান্ত হয়েছেন এদেশে। গতকাল 1,149 জন মারাও গেছেন। আমি সেজন্য বলছি না, আমি বলছি এই জন্যে যে এক দীর্ঘ অমানিসা 2014 সালের জুন মাসের পর থেকে ভারতবর্ষ জুড়ে নেমে এসেছে। আমরা ভারত আত্মা বলতে যা বুঝি, ভারতের পরম্পরা বলতে যা বুঝি, তাকে সম্পূর্ণ দানবিক উপেক্ষা দেখিয়ে আমরা ধর্মান্ধতার আধি সর্বত্র প্রচার করতে চাইছি কেউ কেউ আমরা। এবং তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে গেলে একজনেরই তো স্মরণ নেব আমরা, তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কেননা 1820 সালের 26শে সেপ্টেম্বর যখন বীরসিংহ গ্রামে তার জন্ম হয়েছিল, এক সামন্ত যুগের অবশেষই ওই সমাজে ছিল। আমরা জানি অত পাটিগণিতের হিসেবে যুগের অবসান হয় না। 1757 সালে ভাগীরথী গঙ্গার তীরে পলাশির প্রান্তরে একটি সূর্য অস্তমিত হয়েছিল। সেই সূর্য শুধু নবাব সিরাজউদ্দৌলার ছিল না, সেটা ছিল আসলে মধ্যযুগের অস্ত যাবার সংকেত। তারপরে আরো অঙ্কের হিসেবে আরো 43 বছর পরে মধ্যযুগ শেষ হলো কিনা এই বিচারে আমরা এখন যাচ্ছি না, কিন্তু মধ্যযুগ শেষ হওয়ার পরেও কি তার প্রচ্ছায়া আমাদের সমাজ থেকে চলে গিয়েছিল? যায়নি। কিন্তু মানুষ তো থেমে থাকে না, মানুষ তো চিরকালই এগিয়ে যেতে থাকে নিরন্তর নিরবচ্ছিন্ন ভাবে। কিন্তু কেউ চাইলেই তো এগিয়ে যেতে পারে না, তাকে এগিয়ে যাওয়ার পথ চিনে নিতে হয়। ওইখানেই পথ প্রদর্শকদের ভূমিকা, ওইখানেই রাজা রামমোহন রায়ের মতো মানুষের ভূমিকা, ওইখানেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা, ওইখানেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রিয় বন্ধু অক্ষয় কুমার দত্ত মশাই, যিনি সত্যিকারের অর্থেই বিজ্ঞান চেতনার একজন প্রতিনিধি ছিলেন, বিদ্যাসাগরেরই মতো। তারা ছিলেন বলেই আমরা সবাই মিলে এগিয়ে যেতে পেরেছি। কেন বলছি এই কথাটা? বলছি এই জন্যে যে বিদ্যাসাগর, আজকে আমি এই আলোচনাটা করব না যেটা সাধারণত শ্রেণীকক্ষে বা বিভিন্ন জায়গায় করে থাকি। করাটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, কিন্তু আজকে এই আলোচনাটা আমাদের কাছে তত তাৎপর্যবহ হবে না। যে তিনি বাংলা গদ্যকে যথার্থ শিল্পীর মতন পথ খনন করে দিয়েছেন, পাথেও সন্ধান করে দিয়েছেন। তিনি আমাদের যে বাংলা গদ্যের আধুনিক ধারার প্রবর্তন করলেন, তারই ভিত্তিতে রবীন্দ্রনাথের মতো এক অসামান্য মনীষার পরে আবির্ভাব ঘটল কিছুদিন পরেই। বিদ্যাসাগরকে আমি এই জন্য স্মরণ করতে বলছি না, এমনকি বিদ্যাসাগরকে এই জন্যও স্মরণ করতে বলছি না যে তখনকার দিনে বিদ্যাবত্তার যে একটা অহমিকা, সেটাকে দূরে সরিয়ে রেখে তিনি বৃহত্তর সামাজিক প্রয়োজনে পাঠ্যপুস্তক প্রণয়ন করে। এবং তখনকার দিনে এত বড় মাপের এক পণ্ডিত, কিন্তু নিজে প্রকাশক হয়ে এবং সেগুলোর বিক্রির ব্যবস্থা করে
এবং সফলভাবে ব্যবস্থা করে তিনি দেখালেন যে জীবনকে অনবরত নতুন ভাবে পড়ে নিতে হয়, জীবনের তাৎপর্য বুঝে নিতে হয়। ওই সময় এটা খুব জরুরি জিনিস ছিল। তার মানে কি, তিনি কোন উত্তুঙ্গ হিমালয়ের শিখরে একা চুপচাপ বসে থাকেননি। তিনি প্রাণবান গঙ্গার ভগীরথ, আমাদের সেই পুরাণের গল্পের মতোই। কিন্তু সেই ভগীরথের মতো তিনি যে গঙ্গাকে বইয়ে দিয়েছিলেন তখনকার দিনে, তখনও নানা ধরনের সংস্কার আমাদের আবৃত করছিল, যেটা অজয় একটু আগে সংকেত দিয়েছে আমাদের। আজকের দিনে এটা প্রাসঙ্গিকতা কোথায়? কারণ আজকের দিনেও আমরা দেখছি কোন একটা বিশেষ পশুকে পূজনীয় করে তোলার জন্যে আমরা 200 বছর ধরে বা আর একটু কম বেশি 200 বছর ধরে পৃথিবীর সর্বত্র এবং আমাদের দেশে যেসব মনীষীর মনীষাকে একত্র সম্মিলিত করে, কাকে বলে বিজ্ঞান সেটা আমরা বুঝতে শিখেছি, কাকে বলে যুক্তিবাদ তাকে আমরা বুঝতে শিখেছি, এবং যুক্তি শৃঙ্খলার উপর জীবন প্রতিষ্ঠিত তা আমরা বুঝতে চেয়েছি। তাকে জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ পূরণ করার জন্য বিশেষ একটি অন্ধকারের অপশক্তি, যে অপশক্তি কার্যত দানবিক, কার্যত পৈশাচিক, যারা কোনো নিয়ম কানুনের ধার ধারে না, যারা আমাদের পবিত্র সংবিধানের তোয়াক্কা করে না, যারা কোনো একটি বিশেষ ধর্মের মানুষকে বেশি গুরুত্ব দেওয়ার জন্য প্রকাশ্যে অন্য সব ধর্মের মানুষদের বিদ্বিষ্ট হওয়ার, ঘৃণা করার প্রকাশ্যে পাঠ দেয়, এবং ঠিক এই পাঠ দিয়ে আমাদের পৃথিবীটাকে 2020 সাল থেকে 600-700 বছর পিছিয়ে নিয়ে যায়। কোথায় বিদ্যাসাগর মশাই? তিনি এবং তার সঙ্গে যারা ছিলেন এবং একটু আগে যারা ছিলেন এবং পরেও যারা এসেছেন, তারা আমাদের সমাজকে, আমাদের চিন্তা ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু এমনই এক সময়ের আবর্তে আমরা পড়েছি যখন সত্য এবং মিথ্যাকে গুলিয়ে দেওয়া হচ্ছে প্রতিনিয়ত, এবং এর বিরুদ্ধেই তো তার, এই শিক্ষাও তো তিনিই দিয়েছেন। কোনো কারণেই আপোষ করতে নেই। যে মানুষটা ছিলেন মাতৃভক্তির এক অসামান্য নিদর্শন, কিন্তু যে আদর্শের তিনি পক্ষপাতী, সেই আদর্শের প্রকাশ্য বিরোধিতা করার জন্যে তিনি আর জীবনে তার বীরসিংহ গ্রামে, তার অতি প্রিয় প্রাণপ্রিয় বীরসিংহ গ্রামে আর ফিরে যাননি। এমনকি যে কারণে তার পুণ্যশ্লোক মাতা ভগবতী দেবীর মুখ দর্শনও তার করা হয়ে ওঠেনি। কেউ কেউ থাকে তো এরকম আজকের দিনেও, যারা আপোষ করে না, যারা ভাঙে তবু মচকায় না। এ ধরনের মানুষদের আমরা ঠিক সহ্য করতে পারি না, আমাদের কাছে দুর্বুদ্ধ মনে হয়। তো বিদ্যাসাগর মশাই কিন্তু দুর্বুদ্ধ মানুষ ছিলেন না, কারণ তিনি জানতেন আপোষ করার শুরু আছে, তার কোনো শেষ নেই। তাই তিনি কোথাও নিজেকে নত করে কিচ্ছু করতে যাননি। কারণ নত হয়ে যদি কিছু করতে যাই তাহলে নত হওয়াটাই থাকে, আর কখনো সোজা হয়ে দাঁড়াতে, মেরুদণ্ডকে সিধে করে আমরা দাঁড়াতে শিখি না। এইটে আজকের দিনে তার সবচেয়ে বড় পাঠ তো আমাদের কাছে। আমরা যদি তার জীবনের বিভিন্ন কর্মকাণ্ডগুলোকে পর্যবেক্ষণ করি, শুধু পর্যবেক্ষণ করলে অবশ্য হবে না, বিশ্লেষণ করি যদি আমরা যুক্তিবাদী মন দিয়ে, তাহলে আমরা দেখব যে তিনি
1820 সালে তো জন্ম, এবং তার বাবা ঠাকুরদাসের সঙ্গে এলেন, কি কষ্টই না করেছেন। রাত্রির বেলা তাদের আলো ছিল না, সেই আলো পাওয়ার জন্য কি চেষ্টা, এবং সেই আলোর জন্য চেষ্টা, এটা কেবলমাত্র তার পড়াশোনার ব্যাপারে প্রাসঙ্গিক নয়, সারা জীবন ধরে এই সমাজকে তিনি ওই আলো পাওয়ার চেষ্টা থেকে কখনো নিরস্ত হতে দেননি। আমরা যদি লক্ষ্য করি, আমরা সবাই জানি, যেহেতু সবাই জানেন আমি এটা একটু কম বলছি, কিন্তু জানেন তো আপনারা সবাই যে বিধবা বিবাহ চালু করার জন্য আন্দোলন করতে গিয়ে তিনি সর্বস্ব খুইয়েছেন। অনেকে তাকে শোষণ করেছে, তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারপরে নিজেরা বিপরীত আচরণ করেছে, কিন্তু তিনি ওই ভাঙবেন কিন্তু মচকাবেন না, এমন ব্যক্তিত্ব তো বাঙালিদের মধ্যে কম। নমনীয় যার মেরুদণ্ড নয়, তো বিদ্যাসাগর মশাই তো এই পাঠই আমাদের দিয়েছেন। এই সময়ে যখন অতি সামান্য অজুহাতে কিংবা কোনো অজুহাত ছাড়াই আমরা আধিপত্যবাদী শক্তির কাছে নানা লাভের জন্য কিংবা নানা ভয়ের থেকে বাঁচার জন্য আত্মসমর্পণ করি, সে সময় তিনি ব্রিটিশ শক্তিকেও যে তোয়াক্কা করেননি তার অনেক গল্প আপনারা জানেন। তার মধ্যে বিখ্যাততম গল্পটি হচ্ছে সেই বিদ্যাসাগরীয় চটির বৃত্তান্ত। এক সাহেবের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন না তিনি, সে তার বুট জুতো তুলে দিয়েছিল একদম শটান টেবিলের ওপরে। তারপরে সেই সাহেব যখন একদিন তার সঙ্গে দেখা করতে এলো, তিনি নিজে সেই চটি জুতো, তার বিদ্যাসাগরীয় চটি বলতে বিখ্যাত, তিনি তুলে দিয়েছিলেন টেবিলে এবং ওইভাবেই কথা বলতে চেয়েছিলেন। তারপর তার বিরুদ্ধে নালিশ গেল, তো বিদ্যাসাগর তো তিনি বলেছিলেন তার উপরিওয়ালাকে, ও আমি তো ভাবিনি যে এটা ভদ্রতা নয়, কারণ আপনারা সভ্য জাতি, আমাদের শাসক, আপনারাই তো এই পথ দেখিয়েছেন, আমি ভাবলাম এইটাই বোধহয় ভদ্রতা। যাই হোক, এই সাহেব আর পরে ঘাঁটাননি বিদ্যাসাগরকে। এটা একটা গল্পই, কিন্তু গল্পটার মধ্যে কি আমরা অনেক কিছু সংকেত পাই না? আজকের দিনে যখন আমাদের কাছে, একটু আগে বলছিলাম, সত্য এবং মিথ্যা একাকার হয়ে গেছে, যখন আমাদের প্রিয় দেশ ভারতবর্ষ কার্যত পিশাচের রঙ্গভূমি, একটা মহাশ্মশানে পরিণত হতে চলেছে, যখন আমাদের বেকার ছেলেরা চাকরি পাচ্ছে না, যখন যাদের চাকরি আছে তাদের চাকরিটাও থাকছে না ঠিক মতো, হাজারে নয় লাখে লাখে এরকম জিনিস হচ্ছে, বেপরোয়া যখন শাসকেরা, তখন আমরা কি করব? আমরা আত্মসমর্পণ করব? তখনই তো বিদ্যাসাগর এসে সামনে দাঁড়িয়ে যান এবং তার জীবনের অনেক ছোট বড় ঘটনা থেকে আমরা এই সংকেত পাই যে কিছুতেই হার মানা চলবে না, কেননা আমরা তো অপরাজেয় মানুষ, আমরা হার মানব কেন? আরো যে কথাটা লক্ষণীয় দেখুন, তার এই যে স্ত্রী শিক্ষার জন্য বেথুন সাহেবের সঙ্গে যে তার যে চেষ্টা, আমরা জানি 1849-50 সালটা খুব বিখ্যাত এই জন্যে। এটা কিসের জন্য, কেন তার এই প্রয়াস? যে বোধ বা উপলব্ধি থেকে বিদ্যাসাগর মশাই বহু বিবাহ রদ করতে চেয়েছিলেন। একটা বিশেষ বয়স পাওয়ার আগে নাবালিকা মেয়েদের বিয়ের ঘোর বিরোধিতা করেছিলেন, এবং বিশেষ করে ধর্মের নামে, সামাজিক অনুজ্ঞার নামে প্রবলভাবে যারা অন্ধকার জীবী, সেই সামাজিক শক্তির বিরুদ্ধে কার্যত একা দাঁড়িয়ে যুদ্ধ করেছিলেন, এবং শেষে বিধবা বিবাহ আইনগতভাবে রদ হয়েছিল।
আইনগতভাবে বৈধ হয়েছিল, সেই বৈধতা দেওয়ার পরে কি হলো সেটা আমাদের বিবেচ্য নয়, কিন্তু কতটা মানসিক শক্তি থাকলে, কতখানি আত্মশক্তি থাকলে একা দাঁড়ানো যায়, এটাই আমি একটু ভেবে দেখতে বলি সবাইকে। আমরা আজকে এই শক্তি হারিয়ে ফেলছি। তো বিদ্যাসাগর মশাই আমাদের কাছে শুধুমাত্র একজন ব্যক্তিত্ব, কিংবা আমাদের যে কথা বলতে আমরা খুব ভালোবাসি বিশেষণ দিতে, একজন মহাপুরুষ মাত্র তো নন তিনি। তা যদি হতো তাহলে মূর্তি করে তার পুজো করলেই হয়ে যেত, কিন্তু তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি, রবীন্দ্রনাথের গান আপনারা সবাই জানেন। পূজার ছলে তাকে ভুলে থাকাটা তো নিশ্চয়ই আমাদের সঙ্গত হয় না। তাহলে বিদ্যাসাগর মশাইকে আমরা আজকের দিনে এই সময়ে স্মরণ করব কেন? তাকে একটা বিশেষ দিন হিসেবে ওই 26শে সেপ্টেম্বর তাকে স্মরণ করব, তার সম্পর্কে ভালো ভালো কথা বলবো, তার সম্পর্কে বক্তৃতা শুনবো, শুধু এই জন্যে না, যে অদম্য পৌরুষের কথা রবীন্দ্রনাথ বলে গেছেন, আপনারা সবাই জানেন বলে আমি কথাগুলো আর পুনরাবৃত্তি করছি, যে অনমনীয় অদম্য পৌরুষ তার অধিগত ছিল, যে পৌরুষ অধিগত থাকলে আমরা আধিপত্যবাদী যে নিষ্ঠুর শাসক তার বিরুদ্ধেও দাঁড়াতে পারি অমিত তেজ নিয়ে, বলের দীপ্তি নিয়ে, শক্তি নিয়ে। সেই শক্তির উদ্বোধনই তো বিদ্যাসাগর মশাইয়ের কাছ থেকে আমরা করার পাঠই তো আমরা নেব আজ, এবং এই জন্যেই তো তার কথা আজকে বলছি। অথচ এই মানুষটার কথা দেখুন, যে মানুষটি রবীন্দ্রনাথ সহ আমরা অনেকেই মনে করি রবীন্দ্রনাথের কথা শিরোধার্য আমাদের কাছে। আপনারা সবাই জানেন, অনেকের হয়তো মুখস্থ আছে, যে বিধাতা পুরুষ কিভাবে বাঙালি গড়িতে গড়িতে একজন মানুষ তৈরি করিয়া ফেলিলেন, বিখ্যাত কথা রবীন্দ্রনাথের। তো আমাদের মধ্যে 19 শতকের সেই দ্বীপরক্ষী আমাদের জাতীয় শিক্ষক বিদ্যাসাগর, তিনি কিন্তু শেষ জীবনে বড় একা হয়ে গিয়েছিলেন। খুবই বেদনায়, অভিমানে, গ্লানিতে তিনি বুঝে নিয়েছিলেন যে কার জন্য আমি সারাটা জীবন তাদের জন্য উৎসর্গ করলাম। এরা যা কথা দেয় সেই কথা রাখে না। বিধবা বিবাহের সময় আন্দোলনের সঙ্গে যারা বলেছিল, যে সমস্ত ধনী মানুষেরা তাকে খুব সাহায্য করবে, করেনি, কিন্তু কারণ আছে, তিনি ছিলেন আজকে যেটা ধনীর রাজ্য, অর্থাৎ ঝাড়খণ্ডে আছে, ওটা ঝাড়খণ্ডে ঢুকেই পারে। আমি গিয়েছি 2-3 বছর আগে।
ফেব্রুয়ারি তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হলেন। যখন এই ঘটনাটা ঘটছে তখন 23 বছরের তরুণ 19 বছরের মধুসূদন দত্তকে চিনতেন না। পরবর্তী ঘটনা আপনারা জানেন বলে আমি আর বলছি না। এবং তখন সমাজের আক্রমণ থেকে বাঁচার জন্য তিনি যেখানে কাজ করতেন, অর্থাৎ ফোর্ট উইলিয়াম কলেজের সেরেস্তাদার ছিলেন তো বিদ্যাসাগর, সেইখানে তাকে পাহারাদার ইত্যাদি রেখে মধুসূদনকে আটকে রাখা হয়েছিল। 9 ফেব্রুয়ারি তিনি দীক্ষিত হলেন। তার 1 মাস আগে তখনকার দিনের এক বিখ্যাত মানুষ তারাদাস চক্রবর্তী, যিনি 1847 সালে মারা গিয়েছিলেন, একজন জাগ্রত মানুষ। তখন চারদিকে সভা সমিতিও হচ্ছে, কিন্তু দুটো সভার নাম আমি করছি, দুটোই আপনারা জানেন বলে। সাধারণ জ্ঞান অপরজ্ঞানী সভা, আর আরেকটা হচ্ছে তত্ত্ববোধিনী সভা, যার সঙ্গে দেবেন্দ্রনাথ ঠাকুরের ভীষণ পরিচয় আছে। এই প্রসঙ্গে আমি একটা কথা বলি। এই তত্ত্ববোধিনী সভার থেকে যখন তত্ত্ববোধিনী পত্রিকা বেরোলো, দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে অনেক ব্যাপারেই মতের খুব একটা মিল ছিল না। এই প্রসঙ্গে আমি একটুখানি ছুঁয়ে যাব। তা সত্ত্বেও অক্ষয় কুমার দত্ত তার বন্ধু, বিদ্যাসাগর মশাই কিন্তু ওই পত্রিকাটা খুব ভালো হচ্ছে মনে করে যথাসম্ভব সাহায্য করেছিলেন। এর এক বিদ্যাসাগর, যিনি ব্যক্তিগত মতভেদকে গুরুত্ব না দিয়ে সামাজিক এবং সাংস্কৃতিক চেতনা বৃদ্ধিকেই বেশি গুরুত্ব দিতেন। এবার দ্বিতীয় কথা যারা বলছিলাম বলবো, দেবেন্দ্রনাথ ঠাকুর সবকিছুর মধ্যে ঈশ্বর খুঁজতেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামের মধ্যে ঈশ্বর আছে বটে, কিন্তু ওই অনেক পরে বিবেকানন্দ যেটা বলেছিলেন আর কি, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এটা না বললেও এটাই ছিল আমাদের পণ্ডিত বিদ্যাসাগরের মনের নিভৃত ভাবনা এবং বিশ্বাস। ফলে দেবেন্দ্রনাথ ঠাকুর যেখানে সব জায়গা থেকে ঈশ্বর খুঁজতেন, অক্ষয় কুমার দত্ত ছিলেন একটু বিজ্ঞান চেতনার মানুষ, এবং তিনি নানা কিছু লিখতেন এবং নিয়ম অনুযায়ী দেখাতে হতো দেবেন ঠাকুরকে। আর তিনি এগুলো নিজে পড়ে তার আত্মজীবনীতে লিখেছেন। এই আত্মজীবনীটা আমরা এখানে এমএতে পড়িয়েওছি ছাত্রছাত্রীদের। যেগুলো তার পছন্দ হতো না তিনি কেটে দিতেন। আর তিনি শেষ দিকে বিদ্যাসাগর এবং অক্ষয় কুমার দত্তের প্রতি তার সম্ভ্রম ছিল, কিন্তু তিনি ভীষণ বিরক্ত হয়ে গিয়েছিলেন, কারণ এই দুজনে ঈশ্বর নিয়ে বিশেষ মাথা ঘামায় না। যদিও পরবর্তীকালে অক্ষয় কুমার দত্ত যখন ব্রাহ্ম সমাজ ব্রাহ্ম ধর্মে রূপান্তরিত হলো, তখন সেই দিন অনেকের সঙ্গে দেবেন্দ্রনাথ ঠাকুরদের সঙ্গে অক্ষয় কুমার দত্ত ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হয়েছিলেন, কিন্তু ব্রহ্মটম্ম নিয়ে খুব একটা মাথা তিনি ঘামাননি। বরং তীর্যকুক্তি করেছেন দেবেন ঠাকুর যে আমি যখন সবকিছুর মধ্যে ঈশ্বরকে খুঁজি, তখন সে বাহ্য প্রকৃতি, এটা বিখ্যাত একটা প্রবন্ধের নাম অক্ষয় কুমার দত্তের, যে মধ্যে সে খুঁজে বাহ্য প্রকৃতির সঙ্গে এই পৃথিবীর সম্পর্ক ইত্যাদি ইত্যাদি খুঁজে। আসলে খোঁজটাই তো আলাদা। দেবেন ঠাকুরের খোঁজ একরকম খোঁজ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং অক্ষয় কুমার দত্তের খোঁজ আরেক ধরনের খোঁজ। ওই খোঁজটাকেই আজকের দিনে আমাদের বুঝতে হবে। এই সময় এটাই বেশি জরুরি। আমাদের জীবনে, আমাদের জগতের কেন্দ্রবিন্দুতে হচ্ছে মানুষ। মানুষের চেয়ে বড় তো কিছু নেই পৃথিবীতে। মানুষের জন্য এই জগৎ, মানুষের জন্য জীবন, মানুষের জন্যই বেঁচে থাকা, মানুষ হয়ে ওঠার জন্য। তাই বিদ্যাসাগর মশাই জীবনে কখনো এটা নিয়ে মাথা ঘামাননি। যদিও কেউ কেউ এটা যারা তর্ক করতে ভালোবাসেন, বাঙালি তো খুব তার্কিক জাতি জানেন তো। যদিও আমাদের নোবেল লরেট, নোবেল পুরস্কার প্রাপ্ত অমর্ত্য সেন মশাই আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান লিখেছেন, একজন এটা বাংলাও করেছেন, তর্কপ্রিয় ভারতীয়। কিন্তু আমার মনে হয় ভারতীয় নয়, সবচেয়ে বেশি তর্কপ্রিয় হচ্ছে আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, তাহলে আমরা সবকিছুতে তর্ক করি। যে বিদ্যাসাগর মশাই কেন চিঠিতে শ্রী শ্রী হরি শরণম ইত্যাদি লিখতেন, তাতে কি হয়েছে? অনেক গল্প আছে, কিন্তু আমি গল্প করার জন্য আজকে আসিনি। যেখানে ঈশ্বর সম্পর্কে দু একজন একটা বলেছিলেন
এবং তার উত্তরটা খুব মজাদার ছিল, ইচ্ছে করে এড়িয়ে যেতেন, কিন্তু ধর্মের বিরুদ্ধে কখনো কথা বলতেন না। এইখানে একটা দাঁড়িয়ে একটা কথা বলতে হবে, যে বুঝতে হবে আমাদের এই সময়কেও বোঝার জন্য, আজকে যেমন ধর্মান্ধতাকে রাষ্ট্রীয় প্রতাপ নিজের সংকীর্ণ ভোটের স্বার্থ সিদ্ধির জন্য কদর্যভাবে ব্যবহার করে চলেছে, বিদ্যাসাগর কিন্তু আমাদের ওই পথে যেতে কখনোই সংকেত দেননি, এবং উল্টো কথাটাই বলেছেন। তিনি ধর্ম নিয়ে কখনো মাথা ঘামাননি, কারণ তিনি বুঝেছিলেন, কারণ মনে রাখতে হবে, যেমন রামমোহন রায়, তখনকার দিনের কথা ভাবতে হবে, কারণ এটাই হচ্ছে গিয়ে সত্যিকারের অর্থে দ্বন্দ্ববাদ। আমাদের পরিবেশ কি, তার উপরই তো সত্য নির্ভর করে, আমাদের অবস্থান কি। আমি এটাকে বেশ কয়েক জায়গায় বলেছি, আজকাল এইসব বলতে হয় তো নানা জায়গায় নানা বিষয় নিয়ে, কিন্তু এটা বলতে আমি ভালোবাসি, এইখানেও বলছি। আমাদের সামাজিক, সাংস্কৃতিক, ঐতিহাসিক অবস্থান অনুযায়ী নির্ভর অনুযায়ী ঠিক করতে হবে আমরা কোন পথ ধরে চলবো, কোন পথ ধরে কতখানি এগোবো। বিদ্যাসাগর মশায়ের এই ধারণাটা ছিল, এবং এই জন্য ধর্ম নিয়ে তিনি মাথা ঘামাননি। সেই জন্যে রামমোহন রায় মশাই যেমন সতীদাহ প্রথা নিবারণের জন্য তিনি অনেক শাস্ত্র বাক্য ব্যবহার করেছেন, বিদ্যাসাগর মশাইও নানা স্মৃতিশাস্ত্র ইত্যাদি ইত্যাদি তিনি মন্থন করেছেন। কিন্তু এটার মানে এই না যে তিনি কোনো একটা বিশেষ শাস্ত্রীয় ধর্মের কিংবা কোনো একটা বিশেষ ধর্মোপাসনা পদ্ধতির তিনি অনুগামী, একেবারেই নয়। রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে তার যে কথাবার্তাগুলো, এটা এক একজন এক একভাবে এগুলো উদ্ধৃত করেন। আমার কিন্তু জায়গাটা পড়লে মনে হয় যেটা কিন্তু আমাদের মতো মানুষ, যাদের জীবনে ধর্মটা কখনোই বড় হওয়া উচিত না, যুক্তিবাদ বড় হওয়া উচিত, মানবতা বড় হওয়া উচিত। যদি ধর্ম একটা থাকতেই হয় তাহলে মানবতাবাদ, হিউম্যানিজম, এর বড় কোনো ধর্ম হতেই পারে না কোথাও। তো আমাদের তথাকথিত রেনেসাঁস নিয়ে অনেক কথা আছে, আজকে আমি এই কথাটা উত্থাপন করছি না, এটা লম্বা কথা হয়ে যাবে। যে তবু যদি খানিকটা জাগরণ আমাদের হয়ে থাকে কলকাতার আশেপাশে, যারা তথাকথিত শিক্ষিত, বিশেষ করে উচ্চবর্ণীয় হিন্দু, তাদের মধ্যে, মুসলমানদের মধ্যে নয়, নিম্নবর্ণীয়দের মধ্যেও নয়, যে কারণেই তো আমরা অনেক সংকটের মুখোমুখি আজকে এখনো। সেটাও আরেক দিন যদি সুযোগ পাই, অন্য কোনো সময় অন্য কোনো সুযোগে বলা যাবে। বিদ্যাসাগর মশাই কিন্তু অত্যন্ত কাণ্ডজ্ঞানের অধিকারী ছিলেন, তাই ধর্ম নিয়ে তিনি মাথা ঘামাননি। কারণ ওই সময়ে এটা তার কাছে, একটি ইংরেজি শব্দ আমি ব্যবহার করতে চাই না বাংলায় যখন কথা বলি, তো এটা তবু একটু বলছি, আসলে কেউ কিছু মনে করবেন না, এটা তার চিফ এজেন্ডা ছিল না, এটা তার প্রধান বিবেচ্য বিষয় ছিল না। তার ছিল অত্যন্ত মানব দরদী এই মানুষটি, কাণ্ডজ্ঞান সম্পন্ন এই মানুষটি অন্ধকারে নিমজ্জিত স্বজাতিকে, এবং নিজের দেশ বলতে তিনি যা বুঝতেন, স্বদেশকে তিনি অন্ধকার থেকে তিনি পরিত্রাণ করতে চাইছিলেন। তাই বুঝেছিলেন একসঙ্গে সবার বিরুদ্ধে লড়াই তো করা যায় না, কারণ যারা লড়াই করতে যান, বিশেষ করে যাদের রাজনৈতিক বোধ আছে, তারা জানেন একটি কথা, আমি কারণ নাম না করেই বলছি, যারা বুঝবার তারা বুঝবেন। সেটা হচ্ছে যে যদি মানবতার শত্রু, সাধারণ মানুষের শত্রুর সঙ্গে যদি লড়াই করতে হয়, তাহলে কাদের সঙ্গে নিয়ে লড়াই করব, কিভাবে লড়াই করব, এটা খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে গিয়ে আমার অনেক দূরবর্তী একটা লক্ষ্য, আর আরেকটা হচ্ছে ওই দূরবর্তী লক্ষ্যকে আপাতত পূরণ করার জন্য পরপর পরপর ঐতিহাসিক বাধ্যবাধকতা অনুযায়ী কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করা। লক্ষ্য আর পদক্ষেপ তো এক কথা নয়। এটা অনেক বড় চিন্তাবিদ, সমাজ ভাবুক আমাদের এটা শিখিয়ে গেছেন, আমরা শিখিনি, এটা আমাদের দুর্ভাগ্য। তো বিদ্যাসাগর মশাই সেই অর্থে সমাজ ভাবুকও ছিলেন।
তিনি যে সময়টা জীবিত ছিলেন আমাদের মধ্যে, যে সময়টা তিনি কর্মক্ষম ছিলেন, মোটামুটি 1841 থেকে 1891, টানা 50 বছর মোটামুটি ভাবে, একটু এদিক সেদিক হতে পারে 1-2 বছর, কিন্তু তাতে কিছু আসে যায় না। তিনি যা যা করেছেন সেই কাজগুলো আবার নতুন করে যে আমাদের কাছে সমাধান দাবি করছে। যে স্ত্রী শিক্ষার জন্য তো কিছু করলেন, যা যে কারণে আমাদের মেয়েরা কতটা এগিয়ে গেলেন, আজকে আবার মেয়েদের হেসেলে ফিরিয়ে দেওয়ার আয়োজন চলছে। যে সতীদাহ প্রথা বর্বর একটা প্রথা হিসেবে নিন্দিত, আজকে শাসক শক্তির পক্ষ থেকে কেউ কেউ প্রকাশ্যে বলছেন, এবং তথাকথিত সামাজিক মাধ্যম, তথাকথিতই বলছি, এটাকে খুব ফলাও করে প্রচার করছে যেন একটা সাংঘাতিক কাজ হচ্ছে। মেয়েদের বিরুদ্ধে যে অত্যন্ত ঘৃণিত আচরণ পিতৃতান্ত্রিক সমাজ করছে, বিদ্যাসাগর মশাইয়ের লড়াই কি তাহলে শেষ হয়নি? আজকে সময়ে তিনি কি প্রাসঙ্গিক নন? অবশ্যই প্রাসঙ্গিক, কারণ পিতৃতন্ত্র এখনো তার বাঘ নখ গুটিয়ে ফেলেনি। নির্ভয়ার ঘটনার জন্য কিছু বলছি না আমি, আরো কত ঘটনা এরকম ঘটে চলেছে, কিছু সংবাদপত্রে আসে, কিছু আসেও না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মগজ ধুলাইয়ের যে আয়োজন চলছে, এর কারণটা একতরফা রাষ্ট্রীয় প্রতাপ তার নানা বাহু দিয়ে এটা করছে। তো আমাদের যদি লড়াইটা হয় মূলত সাংস্কৃতিক লড়াই, এবং তারপরে আমরা রাজনৈতিক লড়াইয়ে উত্তীর্ণ হব, তাহলে এইখানে বিদ্যাসাগরের মতো বড় সেনাপতি, বড় পথপ্রদর্শক আমাদের আর কে আছেন? কেউ নেই। এই জন্যই তো তিনি জাতীয় শিক্ষক। এই পদবিটা আমরা সবাই যেন ব্যবহার করি আজ থেকে। রাষ্ট্রীয় এক শিক্ষক দিবস আছে, থাকুক, রাষ্ট্র আর জনগণ কি এক কথা? বোধহয় এক কথা নয়। আমরা সবাই জানি, অনেক সময় জানি, কিন্তু আমরা সবাই মনে রাখি না। তো বিদ্যাসাগর মশাই সবকিছু অর্জন করে নিয়েছেন, ভাবার কোনো কারণ নেই। তিনি অনেক পথের দিশা আমাদের দেখিয়ে গেছেন, যে পথের দিশা ধরে সেই পথগুলোকে আরো বিস্তৃত করা, আরো লক্ষ্যাভিমুখী করে তোলার দায়িত্ব তার অনেক পরের যে আমরা উত্তর প্রজন্ম আমাদের, এবং আমাদের পরে যারা আরো অনেক 2-3টে উত্তর প্রজন্ম এসে গেছে, দুর্ভাগ্যজনক ভাবে যাদের আচার, অনেকেরই আচার আচরণে মনে হয় যে তাদের কাছে পরম্পরার কোনো দাম নেই, তারা ভুলে গেছে অনেক বিখ্যাত বিখ্যাত সব উচ্চারণ। যেমন একজন বিখ্যাত দার্শনিক হেগেল, তার নাম, তিনি একটা দারুণ কথা বলেছিলেন জার্মান ভাষায়, আমাদের সত্তার নির্যাস হলো আমরা কি ছিলাম। তার মানে বিদ্যাসাগর তো সেই মানুষদের মধ্যে একজন, আমরা কি ছিলাম সবাই মিলে তারই তো প্রতিনিধিত্ব করছেন। তো তিনি সেই আমাদের সত্তার, আমাদের জাতীয় সত্তার, আমাদের সামাজিক সত্তার, আমাদের সাংস্কৃতিক সত্তার, আমাদের বুদ্ধি সত্তা, এই শব্দটা একটু নতুন ব্যবহার করলাম, আমাদের বুদ্ধি সত্তার নিত্য জাগ্রত প্রহরী তিনি। আমরা কি ছিলাম তার জীবন পাঠ করে, অনুশীলন করে, ঠিকভাবে বিশ্লেষণ করে যদি আমরা বুঝে নিই, তবেই তো সার্থক হবে তার কথা ভাবা, তার কথা স্মরণ করা। আজকে আমরা শিলচরের মতো একটা প্রত্যন্ত এলাকায় আমাদের এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 200 বর্ষ উদযাপন সমিতির পক্ষ থেকে আমরা আমাদের মতো করে যে কাজগুলো করলাম, খুব বড় সড়ো কাজ করেছি বলবো না, কিন্তু আমরা শিকড়ে যেতে চাইছি, কারণ শিকড়ে জলের ঘ্রাণ বড় বেশি প্রয়োজন। আর বিদ্যাসাগর আমাদের সেই হচ্ছেন। পিসি সরকারের জাদু কি কেউ দেখেছেন? অজয় আমার থেকে বয়স অনেক ছোট, দেখে থাকতে পারে, উনি শিলচরেও এসেছিলেন। ওয়াটার অফ ইন্ডিয়া,
একটি ভৃঙ্গার থেকে পাত্র থেকে অনবরত জল ঢালছেন, জল আর ফ্লোয় না। বিদ্যাসাগর মশাই আমাদের সেই ওয়াটার অফ ইন্ডিয়া, অনন্ত ভৃঙ্গার তিনি, তৃষ্ণার। এই তৃষ্ণা তো আমাদের দূর হয়নি আজও। তাহলে আসুন তার ভৃঙ্গার থেকে সবাই মিলে পান করি, তাকে বুঝি, অন্তত বোঝার চেষ্টা করি। নমস্কার সবাইকে, শুভেচ্ছা এবং শুভরাত্রি। ধন্যবাদ যারা শুনলেন এবং দেখলেন। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের বিদ্যাসাগর জন্ম ২০০ বর্ষ উদযাপন সমিতি শ্রদ্ধেয় সভাপতি, আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক তপোধন ভট্টাচার্য অত্যন্ত প্রাঞ্জল ভাষায় প্রামাণ্য তথ্যের ভিত্তিতে আজকের পরিপ্রেক্ষিতে যে অবস্থান, রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক যে অন্ধকারপূর্ণ পরিবেশ, সেই জায়গার ইঙ্গিত করে বিদ্যাসাগরকে স্মরণ করার প্রয়োজনীয়তাকে অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আগামী ২৬ সেপ্টেম্বর এই জন্ম ২০০ বর্ষব্যাপী অনুষ্ঠানের সর্বশেষ অনুষ্ঠান যেটা হবে, সেটাকে আবার বলছি, সকালবেলা ক্ষুদিরাম শিলচরের ক্ষুদিরাম শহীদ স্ট্যাচুর সামনে আমাদের সকাল ৮টায় বিদ্যাসাগর স্মরণ অনুষ্ঠান থাকবে। সেখানে মাল্যদান, ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উদ্ধৃতি প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠান হবে। সেখানে আপনাদের উপস্থিতি কাম্য। সামাজিক যে আজকের যে স্বাস্থ্যবিধি সেটা রক্ষা করে সেখানে অনুষ্ঠান করা হবে। সন্ধ্যা ৬টার সময় আবার একটি আলোচনা সভা, যেখানে উপস্থিত থাকবেন সারা বাংলা বিদ্যাসাগর জন্ম ২০০ বর্ষ উদযাপন সমিতির সম্পাদক কমল সেন। আপনাদের সবাইকেই সেদিনও এই ফেসবুক এবং ইউটিউবে আলোচনাটা শোনার জন্য অনুরোধ করছি। আমি আপনাদেরকে আরেকটি ইনফরমেশন জানাতে চাই। বিদ্যাসাগরের সমগ্র কর্মকাণ্ডকে ভিত্তি করে ১৯৫০ সালে কালীপ্রসন্ন ঘোষ একটি চলচ্চিত্র নির্মাণ করেন বিদ্যাসাগর নামে। সেই ছবিটি অত্যন্ত সুন্দরভাবে বিদ্যাসাগরের জীবনকে প্রস্ফুটিত করেছে। সেই ছবির মূল যে ধারাটা ছিল, মূল যে সুরটা ছিল, সেখানে ছিল বিদ্যাসাগরের মাতৃপ্রেম এবং তাকে ধরে বিদ্যাসাগরের যে নারী শিক্ষা এবং নারীদের সমস্তের জীবনের পরিবর্তন করার যে আকাঙ্ক্ষা, এবং বিদ্যাসাগর যে উপলব্ধি করেছিলেন যে সমাজ পরিবর্তন একটুকু এগোবে না যদি নারীদেরকে শিক্ষা প্রদান করা না যায়। তাই সমাজ সংস্কারের ক্ষেত্রে নারী শিক্ষা, মেয়েদের স্কুল কলেজ খোলার জন্য তিনি যে প্রচেষ্টা এবং বিধবা বিবাহ প্রচলন, বাল্যবিবাহ বন্ধ রোধ করার পরিপ্রেক্ষিতে যেসব প্রচেষ্টা করেছিলেন, সমগ্র ছবিতে অন্যান্য ঘটনার মধ্যে দিয়ে সুন্দরভাবে সেই জায়গাটাকে তুলে ধরা হয়েছে। বিদ্যাসাগরের আকুতি, বিদ্যাসাগরের যে সেই পরিবর্তন করার জন্য যে যন্ত্রণাটা, সেখানে সেটা তুলে ধরা হয়েছে। কালীপ্রসন্ন অত্যন্ত সুন্দরভাবে সেটা করেছেন এবং উল্লেখযোগ্য পাহাড়ি সান্যাল বিদ্যাসাগরের সেই ভূমিকা পালন অত্যন্ত করতে পেরেছিলেন। আমি সকলকে বলবো, এবং ইউটিউব হোক যেখান থেকে হোক, এই ছবিটা পরিবারের সকল সদস্য মিলে আপনারা দেখবেন, তাহলে আমরা আবার নতুনভাবে একটা চেতনায় আমরা উদ্বুদ্ধ হতে পারবো। আমরা বুঝতে পারবো যে সমাজের প্রয়োজনে মানুষ হিসেবে আমাদের কতটা প্রয়োজনীয় কাজ করা রয়েছে, দায়িত্ববোধের জায়গা রয়েছে। তপোধন স্যার যেটা বললেন, সমাজ বা জীবনের অন্যতম মূল কেন্দ্র হচ্ছে মানুষ এবং মানব প্রেম। সেই যে জায়গাতে ধরে বিদ্যাসাগর যেভাবে সেদিন করেছিলেন, আজকেও যে সেটার প্রয়োজনীয়তা আছে, নবপ্রবঞ্জন নতুন যারা প্রজন্মর যে ছেলেমেয়েরা আছে, তারা যাতে সেটা থেকে উদ্বুদ্ধ হতে পারে মানব প্রেমে এবং সমাজের কাজে যাতে তারা হতে পারে, সেই জায়গাটা অনেকটাই হয়তো মানে
উৎসাহিত হবে এই ছবি দেখলে, সেটা আজকে অনুরোধ জানিয়ে সবাইকে, দর্শকদের, এই প্যান্ডামিক সিচুয়েশনে সুস্থ থাকবেন, সেফ থাকবেন এবং নিজেকে সংযত রেখে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করে যাতে এবং এই কঠিন সময়টা যাতে আমরা অতিবাহিত করতে পারি, সেই আশা রেখে বিদ্যাসাগর জন্মদিন শতবর্ষ উদযাপন সমিতির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে, স্যারকেও ধন্যবাদ জানিয়ে আগামী শেষ অনুষ্ঠানটি আপনাদের উপস্থিতি কামনা করে আজকের এই অনুষ্ঠান সমাপ্ত করছি। নমস্কার।